প্রধান সেনাপতি জনাব ওয়াকারুজ্জামান, উনার মুখ দিয়ে কথাটা উনি বলতেছে, এটা তো উনার কথা না, এটা তো উনার কথা না, এটা উনি জাতিসংঘের কথা, এটা আমেরিকার কথা, এটা দক্ষিণ আফ্রিকার কথা, এটা আমার শান্তি বাহিনী যে গেছে সারা পৃথিবী ব্যাপী বাংলাদেশের গরিব মানুষের সন্তানেরা শান্তি রক্ষা করে, বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা আমদানি করে বা নিয়ে আসে, নিজের পেট চালায়, বাংলাদেশকে চালায়, উনি তো তাদের সবার মুখপাত্র হিসেবে কথা বলতেছে। কিন্তু স্যার যে ওই যে হাসনাত এবং নাহিদরা যে কথাটা বলতেছে, এইটা তো মনে হইতেছে যে উনার সঙ্গে তাদের ব্যক্তিগত একটা যুদ্ধ হইতেছে বা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করতেছে, যেটা আমাদের সার্বভৌমত্ব বিরোধী। কথাটা খুব ক্লিয়ার, কারণ তারা তো সারা পৃথিবীর বাস্তব অবস্থাটা বুঝে কথাটা বলতেছে। আমাদের সার্বভৌমত্বের প্রতীক যারা, তারা এই জায়গাতে আমাদেরকে বুঝতে হবে। এখন আবার দেখতেছি একজন বলছিল আওয়ামী লীগকে মাফ করে দিলাম, প্রথম খুব সমালোচনা হয়েছিল একটি দলের সভাপতি বা আমির। আজকে আবার উনি দেখলাম কিছু কথা বললেন, সব কথা আমি ধরবো না। উনি বললেন যে 54 বছর আগে কি এই কারণেই আমরা মুক্তিযুদ্ধ করছিলাম। উনি কবে কবে মুক্তিযুদ্ধ করছিল? কবে উনি কবে মুক্তিযুদ্ধ করছিল? উনার পূর্বপুরুষরা যারা জামাত করত, তারা তো এই দেশে সশস্ত্র ভাবে আলবদর রাজাকার আলসাম সৃষ্টি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা চিরদিনের জন্য অস্তমিত করতে পারে, তার জন্য তারা সাধারণ মানুষকে হত্যা করেছিল, মা বোনদেরকে ধর্ষণ করেছিল, বাড়িঘর পুরে ছারখার করেছিল, এবং যখন মনে করেছিল যে যুদ্ধের জয় বাঙালিদের জন্য স্বাধীনতা অবশ্যম্ভাবী, তখন তারা 10 থেকে 16 তারিখ পর্যন্ত বাংলার সুসন্তান বুদ্ধিজীবীকে হত্যা করে বাংলার মস্তিষ্ক শূন্য করে দিয়ে গিয়েছিল। এখন উনি যদি বলেন যে 54 বছর আগে কি আমরা এই কারণে যুদ্ধ করছিলাম, তাহলে তো আমার বলতে হয় একই কথা শুনি আজ মন্থরার মুখে। এই কথাটা বলা ছাড়া তো আমার কোনো পথ নাই। উনি যদি বলে 54 বছর আগে কি আমরা এই কারণে মুক্তিযুদ্ধ করছিলাম, এখন উনার মুক্তিযুদ্ধ কোনটা, এটা আমাকে জিজ্ঞাসা করতে হবে। আমি তাই মনে করি বাংলাদেশ এখন সুস্পষ্ট কথা হলো এইখানে একটা ডেমোক্রেটিক সিচুয়েশন সৃষ্টি করা, এইটা নিজে ইউনূস সাহেব এইটাকে উৎসাহিত করছে, নিজে একটা দল করছে। ছেলেরা যখন বলছে আমাদেরকে কারা চিনে কারা জানে, আমরা কেন রাজনৈতিক দল করব, ইউনূস সাহেব বলছে তোমাদেরকে সবাই চিনে, এবং বিদেশে গিয়ে বলছে আমি ছাত্রদেরকে দিয়ে একটা দল করাবো। এবং এখানে আসার পরে উনি তাদেরকে উৎসাহিত করছে দল করার জন্য। এবং উনার যে পিএস তাকে বলে প্রেস সেক্রেটারি যেদিন নাহিদ ইসলাম পদত্যাগ করে দেখা করতে গেছে, ইউনূস সাহেবের সাথে পদত্যাগ করতে গেছে, সেই দিন তার প্রেস সেক্রেটারি বলছে আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, হাত নাড়া দিয়া। এই যে বাংলাদেশের অবস্থা, এই যে ছেলে খেলা চলছে একটা দেশকে নিয়ে, 26 বছরের একটা ছেলেকে বলা হয় সে হবে বাংলার প্রধানমন্ত্রী। যারা যদি ইউনূস সাহেব পুলিশ না দেয়, নিজের বাড়িতেও যেতে পারবে না মাকে দেখার জন্য পুলিশ ছাড়া। আমি চ্যালেঞ্জ করলাম, নিজের বাড়িতেও যেতে পারবে না। আর আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নিবে না। জামাত আমির কথাটা যে বলছে, উনি উনার কথাটা বলতে পারে, কিন্তু আওয়ামী লীগ উনি যত ভোট পাবে একদম ফ্রি ছেড়ে দিলে বাংলাদেশে সর্বোচ্চ 7%, বুঝছেন? আওয়ামী লীগ মরে গেলে কিন্তু তার 25% ভোট আছে এখনো। কাজে জনগণ কোনটা, এটা তো জামাতের আমিরের একটু বোঝা দরকার। জনগণ মেনে নিবে না। আপনি বলতে পারেন আন্দোলনের যারা শক্তি ছিলেন, সেই আন্দোলনের শক্তি কি আপনারা নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পেরেছেন? 5ই আগস্টে যে আপনারা স্লোগান দিয়েছিলেন, মায়ের সন্তান যে কারণে রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, 5ই আগস্টে তো আপনি স্লোগান দিয়েছিলেন এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। আমি তো সেই আন্দোলনে আপনাদের পক্ষে ছিলাম। আমিও তো বলেছিলাম শেখ হাসিনা যাক, প্রয়োজনে অন্য যা কিছু আসুক। শেখ হাসিনা গেল, তারপরে গত 7 মাসে আপনারা যা করেছেন, 1 নম্বর কথা হলো আপনারা তো বাংলাদেশের অস্তিত্বে হাত দিয়েছেন। অস্তিত্ব, যে সন্তানকে আপনারা স্বীকার করেন না তাকে জারজ বানায় ফেলতেছেন। আপনারা বাংলাদেশকে জারজ বানায় ফেলতেছেন। আপনারা বলতে 47 আর 24 নাকি মুক্তিযুদ্ধ, 71 নাকি ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। ওই দিনও নাহিদ ইসলামরা যে পার্টিটা করছে, সেই পার্টির ম্যানিফেস্টোতে লেখছে যেটা নাকি 71 নাকি জনযুদ্ধ আছিল। আর এই জনযুদ্ধ তো বলা হয় ব্যাপকভাবে, তো রিয়েল হইলে মুক্তিযুদ্ধ ছিল।
সেই মুক্তিযুদ্ধ যারা স্বীকার করে না, তার দেশকে যারা কিসের কি করবেন আপনারা? যারা আপনারা বলতে চান জনযুদ্ধ, এইটা বোধহয় বলে আপনার জাসদ বামপন্থীরা বলে। তারা ওই জনযুদ্ধ আবার দেখেন, তারা যে কতগুলো সুন্দর সুন্দর কথা শুনছে, এই ছেলেদেরকে দিয়ে আমার শ্রুতলিপি লেখানি দরকার। আমরা 4-5 পড়তাম সময় প্রাইমারি স্কুলে, মাস্টাররা আমাদেরকে দিয়ে লেখাইতো গরুর রচনা লেখো। এই ছেলেদেরকে দিয়ে গরুর রচনা লেখানো দরকার। জনযুদ্ধ কি, বামপন্থীরা কেন বলতো, ইনকলাব জিন্দাবাদ কি, কেন ইনকলাব জিন্দাবাদ 1921 সনে কমরেড মুজাফর আহমদরা কমিউনিস্ট পার্টি করে সময় দিছিল। এই ছেলেদেরকে তো শিক্ষা দেওয়া উচিত এইগুলা। হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক? হ্যাঁ, কেন ফ্রান্সের সেকেন্ড রিপাবলিক কেন হয়েছিল চতুর্দশ লুইকে পরাজিত করিয়া? কেন কেন ছেলেরা বলে গণপরিষদ? গণপরিষদ কাহাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, এইগুলো তো এই ছেলেগুলা তো সুন্দর সুন্দর শব্দ শুনছে, কিন্তু এইটার যে ভাষার বাইরে যে এইটার যে বিশালতা, সেই বিশালতা তো ছেলেরা বুঝে না। বুঝে না বলেই তো আজকে আমাকে বলতে হয় এইসব কথা বলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে, অনির্বাচিত ক্ষমতাকে কুক্ষিগত করে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার জন্যই ইউনূস সাহেব নিজেই পেশটা লাগাইছে বাংলাদেশে। এখন যা শুনতে এই পেশ তো হওয়ার কথা না। ইউনূস সাহেব এখন ডিক্লারেশন দিক যে ইয়েস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে ইলেকশন হবে, এমনকি তার ডিসেম্বর যে বলছে এইটাই ক্লিয়ারলি দেখে এবং রুটম্যাপ এখনই ঘোষণা করুক যে ইলেকশন হবে। আমার কোনো দল নাই, আমাদের কোনো দল নাই, যে দুইটা ছেলে বসে আছে এখানে লুকায়িত ভাবে, এবং তাদের যে গডফাদার তার না, যারা 2-1 জন আছে আমরা নাম বলে দিব, এরা হলো তাদের গডফাদার, এদেরকে যারা সৃষ্টি করছে এদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দিবে। রিয়েল নিরপেক্ষ মানুষ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ইউনূস সাহেব গঠন করবে। ইউনূস সাহেব আমি বললাম রিয়েল তত্ত্বাবধায়ক সরকার। এত অনেকটা সীমিত হয়ে যাবে আজকের পর। আর ইউনূস সাহেব যদি মনে করে নিজে চালাইব এদেরকে নিয়ে এবং ক্ষমতা কুক্ষিগত করব, আমি বললাম ওই ছেলেটার কথা, এই দেশে তারা সিভিল ওয়ার সৃষ্টি করতে চায় এবং এই দেশে সিভিল ওয়ার হইতে বাধ্য, যেটা আমি চাই না। আমার এই বয়সে আমি এই দেশে গৃহযুদ্ধ চাই না। আল্লাহ বাংলাদেশের মানুষকে মাফ করো, এটা গৃহযুদ্ধ চাই না। কে মরবো কে বাঁচবো জানি না, গৃহযুদ্ধ তো হইতেছে। সিরিয়াতে দেখতেছি কত লাখে লাখ লোক মরছে। সিরিয়াতে দেখলাম জয় পরাজয়ের পরে এখন প্রত্যেক ঘরে ঘরে প্রতিদিন 1000-1500 করে লোক মারা যাচ্ছে। এই গৃহযুদ্ধ আমি চাই না তো। আমি দেশ আফগানিস্তান হোক এটা চাই না তো। এটা সিরিয়া লেবানন হোক, এটা ইরাক হোক, এটা মধ্যপ্রাচ্যের সেই দেশ হোক যে দেশে মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নাই, গোলামীর জিঞ্জিরে আবদ্ধ মানুষ। আমি তো সেই দেশ চাই না। আমি তো সেই দেশ চাই না যে দেশে শুধু ধর্মের নামে ব্যবসা হয়। এই দেশটা তো আমি চাই না। চাই না বলে আমি তো চাই ইউনূস সাহেব আপনি যান, যত তাড়াতাড়ি পারেন আপনি যান, একটা তত্ত্বাবধায়ক সরকার আসুক, একটা ইলেকশন। আপনারা কি এই ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে আপনাদের কথাবার্তা হয়? তাদেরকে বলেন যে পরিস্থিতি কিরকম, যেই পরিমাণ ঘোলাটে এবং যতখানি নাজুক। আমি না সেনাপ্রধানের বক্তব্যটা আরো একবার শোনাতে চাই। আমি 2 বার শুনিয়েছি, কিন্তু এর চেয়ে একজন সেনাপ্রধান আর কি বলতে পারেন? আমি আরেকবার শুনাই। কই গেল? কারণ তার কথাটা এত, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. জি ফজলুর রহমান, দেখুন সেনাপ্রধান এর চেয়ে স্পষ্ট করে আর কিছু বলার ছিল তার? তিনি তো জানেন, আপনিও খুব সুন্দর করে বলেছেন যে তিনি শুধুমাত্র সেনাপ্রধান নন, তিনি অন্যদের মতামতগুলো উনি জানাচ্ছেন। এর চেয়ে স্পষ্ট করে তার বলার কিছু কিন্তু থাকে না, এবং তিনি কিন্তু 3 সপ্তাহ সময়ও দিয়েছেন।
সেই বার্তা কি এখন কি আমরা এই ছেলেপেলের উপর কে দোষ দিবেন নাকি এই ইন্টারিম গভর্নমেন্টকে দোষ দিবেন? তাদের তো যথেষ্ট বোঝার কথা যে সেনাপ্রধানের এই বক্তব্যের মূলে কি আছে। এই পোলাপান না বুঝলো। আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি, সেনাপ্রধানের কথা আমি যেদিন শুনছি 25শে ফেব্রুয়ারি, আমার কাছে মনে হয়েছে এই কথাগুলো তো উনার বলার কথা ছিল, এই কথাগুলো তো বলার কথা ছিল রাজনৈতিক দলের নেতাদের। এবং সেই নেতা যাকে বলা হয় লাইট, আমি সবসময় বলি পিপল ইজ পাওয়ার, লিডার ইজ লাইট। সেই যে আলোকিত নেতৃত্ব, এটা তো বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে। আলোকিত নেতৃত্ব নাই বলেই আজকে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছে। কাজে আজকে সেনাপ্রধানকে আমাদের সেই আলোকিত পথ দেখাইতে, যে কথাটা একজন মূল রাজনৈতিক নেতার, আলোকিত নেতার বলার কথা ছিল যে দেশ এই পথে চলুক, এবং আমরা যেটা সবাই একসাথে মেনে নেওয়ার কথা ছিল। আজকে সেনাবাহিনী আমাদেরকে সেই শিক্ষা দিতে হয় যে আপনারা যদি দলাদলি মারামারি বিভেদ করেন তাহলে এই দেশের যে অবস্থা হবে, স্বাধীনতার সার্বভৌমত্বের, আমাকে কিন্তু পরে দোষারোপ করবেন না। আমি তাকে অসংখ্য অভিনন্দন জানাই। আমি জানি না তার ভাগ্যে কি আছে, আমি আবারও বলি আমি জানি না তার ভাগ্যে কি আছে, কিন্তু তার একদম তার যে রোলটা গত 7 মাস যাবত সেনাবাহিনীর প্রধানের রোলটা আমার কাছে মনে হয়েছে যে একটা জাতিকে বাঁচানোর জন্য একজন দায়িত্বশীল মানুষের যে ভূমিকা থাকা উচিত, সেই ভূমিকাটা উনি গত 7 মাস যাবত পালন করতেছেন। কিন্তু আমরা যারা ক্ষমতা পাইয়া মনে করছি হামকি হনুরে, আমরা অবশ্য ক্ষমতা পাই না, হামকি হনুরে যারা মনে করছি, এই দেশটা তো প্র্যাকটিক্যালি চালাইতেছে জামাতে ইসলাম। আমি এটা প্রতিদিন বলি, জামাতে ইসলাম অনেক ওই যে মিটিকুলাস, ওই যে ইউনূস সাহেবের সাথে আজকে আমার বলতে ইচ্ছা করে সবকিছুর সাথে ইউনূস সাহেব হয়তো বা জড়িত ছিলেন, এবং এটা আমার খুব কঠিন ভাবে বিশ্বাস করতে ইচ্ছা করে যে এই সবকিছুর সঙ্গে ইউনূস সাহেব জড়িত ছিলেন। এবং জামাতে ইসলাম তারাই সমস্ত প্রশাসন দখল করছে, সমস্ত ইনস্টিটিউশন দখল করছে, সব ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স যা আছে দুনিয়াতে শিক্ষা প্রতিষ্ঠান দখল করিয়া আজকে তারা বলতে গেলে তো তারা ইলেক্টেড সরকারের মতো ক্ষমতায় না, রাষ্ট্রের তো ইন্টারিম গভর্নমেন্ট না, দে আর বিহেভিং লাইক পার্মানেন্ট গভর্নমেন্ট। এবং ওই যে জামাতে ইসলামের আমির ইলেকশন দিলে যার 10% ভোট হবে না, 10টা সিট হবে না, সে আজকে বাংলাদেশ চালাচ্ছে। আর এই যে ছেলেপেলেরা, আমি ছেলেপেলেরা এখনো বললাম, প্রথমে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে আরো কি কি সমন্বয়, এখন আবার শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি। এই যে 3 নামে এখন চলছে যন্ত্রণা, ত্রিরত্নের যে যন্ত্রণা চলছে, এখনো কিন্তু সমন্বয়করা আছে, এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা আছে। এরা আবার সাসমাদদেরকে আবার গালাগালি করে, আবার এরা গেলে আবার জুতা পিটা করতে চায়। এই যে চলছে কামড়া কামড়ি মারামারি রাষ্ট্র ক্ষমতাটা নিয়ে, এর জন্য আজকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে একটা জাতি চলে যাচ্ছে। 3টা জেনারেশন, যে আপনি বলেন যে বিশ্ববিদ্যালয়কে ঘেরাও করে রাখছে সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের জন্য, এই যে পুলিশের অস্ত্র, অন্যান্য অস্ত্র, এগুলো গেল কোথায়? এবং যে অস্ত্রের শক্তিতে আজকে শত শত, আমার ধারণা শত শত জঙ্গি নেতা, জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে জেলখানা থেকে। আমি আজকে খুব ক্লিয়ারলি বলতে চাই, এবং তারা যে ধরনের কথা বলে, যে ধরনের কর্মকাণ্ড করে, এইগুলা টলারেট করার মতো না। স্বাধীন বাংলাদেশে তো এটা হওয়ার কথা ছিল। তাই আমি মনে করি যে এইটার খুব জরুরি অবসান হওয়া দরকার, জরুরি অবসান, এটাকে খুব ক্লিয়ারলি আমি জরুরি অবসান দরকার। কোন পথে হবে? আমি মনে করছি সেনাবাহিনী যে পদক্ষেপ নিয়েছে সেই পথটাই হলো একমাত্র পথ, যে পথে এইসব একটা দেশকে ধ্বংস করার জন্য, একটা দেশকে শেষ করার জন্য যে পদক্ষেপ 5ই আগস্টের পরে হচ্ছে ইউনূস সাহেবের নেতৃত্বে, এর বিরুদ্ধে সেনাবাহিনীর পদক্ষেপ সঠিক আছে, এটা আমি মনে করি। দেখুন সঠিক আছে কথাটা আমরা বলছি আজকে এসে, কারণ সেনাবাহিনী শক্ত অবস্থান নিয়েছে। আমরা দেখেছি যে সেনাবাহিনী সিপিবির কার্যালয়ে দখলের যে হুমকি ছিল, মবরা যেই দখলের হুমকি দিয়েছিল, ওইটাও কিন্তু সেনাবাহিনী প্রতিহত করেছে। তার মানে সেনাবাহিনী চাইলে তারা পারে। তাহলে 32 নম্বর ভাঙলো কি করে? তাহলে 5ই আগস্ট
সেনাবাহিনী নির্বিকার দাঁড়িয়েছিল কিভাবে, কিভাবে গণভবন থেকে শুরু করে পুরো ঢাকা শহরে এরকম লুটতারাজ হলো? তারা তো অলরেডি তখন মোতায়েন করা ছিল, কেন তারা তখন সক্রিয় হয়নি? আমি এই কথাটা উত্তর এখন দিতে চাই। আপনি এই কথাটার উত্তর পাইতে হলে 1757 সালে 23শে জুন পলাশীর প্রান্তরে মীর জাফর, জগৎ শেঠ, টিয়ার লতিফ, রায়দুল্লভ, রাজবল্লভ তাদের একটা ভূমিকা ছিল, কৃষ্ণ বল্লভদের একটা ভূমিকা ছিল। আবার তাদের পাশাপাশি সিরাজউদ্দৌলা যখন পালিয়ে যায় 27শে জুন তাকে ধরিয়ে দেওয়ার জন্য মীর কাসিম ছিল সেকেন্ড সেনাপতি। মীর কাসিম যে ছিল মীর জাফরের মেয়ের জামাই, সে কিন্তু তখন মীর জাফরের পক্ষে ছিল, সিরাজউদ্দৌলাকে ধরায় দিছিল। কিন্তু কিছুদিন পরেই কিন্তু তার উপলব্ধির মানুষ কিন্তু অনেক সময় দেখা যায় ইনস্ট্যান্ট অনেক ব্যাপার বুঝতে নাও পারে, যে ঘটনা কি আমি নিজেই বুঝি নাই। তো আমি ফজলুর রহমান আমার 61 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারি নাই যে 5ই আগস্টের যে পরিবর্তনটা হইলো এটা পরবর্তী সময় কি পরিবর্তন হইলো, আমি কোনটার পক্ষে দাঁড়াইলাম। আমার কথাটা খুব বোঝার চেষ্টা, অনেকেই বুঝে নাই। কারণ এই ছেলেরা মানুষকে এত প্রতারিত করছে যে গান বাজেছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল, তীর হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। পিছনে আবার দেখা গেছে বঙ্গবন্ধুর ভাষণও বাজাইছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম। মানুষ তো অনেক বেশি বিভ্রান্ত হয়েছে। এই যে বিভ্রান্তিটা সবাই ধরতে পারবে এটা আমি বিষয়, আমি নিজে যেহেতু বিভ্রান্ত হয়েছি, যে আমার কাছে মনে হয়েছে মীর কাসিম, আপনাকে আবারও বলি আপনি সমন্বয়কারী, আপনি অনেক বেশি বুঝেন, মীর কাসিমের ভূমিকাটা আপনি একবার দেখে নিয়েন ইতিহাসের পাতায়। শেষ পর্যন্ত কিন্তু মীর কাসিম যুদ্ধ করিয়া, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করিয়া পরে দিল্লির রাস্তায় পড়ে মারা গেছে না খাইয়া, দেশপ্রেমের পরিচয় দিয়ে। কাজে একজন এক সময় হয়তো একটা ভুল হয়ে যেতে বা একটা হইতে পারে, কিন্তু আমার ধারণা আমরা সবাই আমরা বুঝতেই পারি নাই যে ইসলামী ছাত্র শিবির ছিল এই আন্দোলনের ভ্যানগার্ড। এরা পরে বলতেছে যে ইসলামী ছাত্র শিবির ছিল ভ্যানগার্ড। ইসলামী ছাত্র শিবির যে আন্দোলনের ভ্যানগার্ড, আল্লাহর দোয়াই লাগে, আল্লাহর কসম লাগে, আমি যদি 5ই আগস্টের পরে বুঝতাম তাহলে একজনের সমর্থন অন্তত 5ই আগস্টে কম হইত। কিন্তু এটা তো এরা যে ভাবে জিনিসটাকে, যেমন তারা প্রথম শুরু করছে কি নিয়ে, ওটা বিরোধী আন্দোলন, একটা নির্দোষ আন্দোলন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এই আন্দোলনের দিকে নিয়ে গেছে। অনেকে এটা মনেই করতে পারে না যে হ্যাঁ শেখ হাসিনা তো যাওয়াই উচিত, কারণ শেখ হাসিনা তো 14 সনে আমাদের গণতান্ত্রিক অধিকার দেয় নাই, আমরা ভোট দিতে পারি নাই। 18 সনে আমরা ভোট দিতে পারি নাই। 24 নিশিরাইতের ইলেকশন হইলো, আর 24 সনে আমি আর দামির ইলেকশন হইলো। আমরা আমাদের সন্তানরা কোটি কোটি মানুষ ভোট থেকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত আছে। আপাতত শেখ হাসিনা যাক, এই কথাটার উপরে কিন্তু ঘটনাটা ঘটে গেল। কিন্তু এর পিছনে যে কি আছে, এর পিছনে যে জামাতের আমির একদম এরকম গলা ফুলাইয়া কথা বলবে এই দেশে, এটা আমার চিন্তার মধ্যেই আসে নাই। আমি যদি বুঝতাম যে শেখ হাসিনা চলে গেলে পরে জামাত ইসলামের আমির হবে 1 নম্বর নেতা বাংলাদেশে, আমি 100 বার চিন্তা করতাম এই আন্দোলনে আমি যাবো কি। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করি, একদম বুঝতে পারছি। কিন্তু আজকে আমরা আমি 5ই আগস্টে যেদিন প্রধান সেনাপতি বিএনপির খালেদা জিয়ার নাম বললো না, তারেক রহমানের নাম বললো না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বললো না, প্রথম নামটা যেদিন 5ই আগস্টে বললো আমার পাশে আছে জামাতের আমির ওমু, তখনই আমার বোঝা হয়েছে যে পলাশী যুদ্ধের সিদ্ধান্ত হয়ে গেছে। আমি তখন থেকে আমার মনে হয়েছে যে পলাশী যুদ্ধের সিদ্ধান্ত হয়ে গেল, আমার কাছে এইটা মনে হয়। যা হোক, এখনো সময় আছে, এই দেশে একটা ইলেকশন হওয়া দরকার খুব দ্রুত, এবং এটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ইলেকশন হবে, এবং ইউনূস সাহেবরা এটা চায় চায় দেখবে ফেয়ার ইলেকশন। সেই ফেয়ার ইলেকশনের মাধ্যমে যে দল, এবং সেইখানে সমস্ত রাজনৈতিক দলের সুযোগ থাকা উচিত যাতে তারা অংশগ্রহণ করতে পারে। যদিও আমি মনে করি আগামী অনেক দিন আওয়ামী লীগ সঠিকভাবে এইসব ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না, মানুষ নিজেই তাদেরকে অকল।